Hello there everyone. Welcome back again to 10 minute school live class. আচ্ছা, আজকের এই সেকেন্ড লাইভ ক্লাসে আমরা যে অধ্যায়টি দেখব সেটা হচ্ছে তোমাদের এসএসসি যে পরীক্ষার্থীরা রয়েছে অর্থাৎ নবম দশম শ্রেণীর যে হায়ার ম্যাথ বইটি রয়েছে তার 13তম অধ্যায় অর্থাৎ ঘন জ্যামিতি বা সলিড জিওমেট্রি। আমরা এই অধ্যায়টি আজকে এখন দেখব। আমি গত লাইভ ভিডিও ক্লাসে তোমাদেরকে যেটি দেখিয়েছিলাম সেটি ছিল মূলত স্থানাঙ্ক জ্যামিতি। তো সেখানে তোমরা অনেকে বলেছো আপু একটু স্লো যেতে হবে, তো আমি তাই চেষ্টা করছি এখন স্লো যেতে। আচ্ছা, তো প্রথমেই বলি যে আমি ধরে নিচ্ছি যে তোমরা সবকিছু জানো, জাস্ট তোমাদের কিছু ম্যাথ সলভ করে দিয়ে আমি জাস্ট ধরিয়ে দিব যে কোনটাকে কি বলা হয়, বাকিটুকু তোমরা অটোমেটিক্যালি পারবে। বিকজ আমি ধরে নিচ্ছি যে এই 2 বছরে তোমরা বাকি যে বেসিক নলেজ গুলো ছিল সেগুলো অলরেডি পেয়েছো। তো আসো প্রথমেই আমরা কোন কোন জিনিসগুলো দেখবো। তোমাদের ঘন জ্যামিতি অধ্যায়ে মূলত 7টি ঘনবস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, প্রশ্ন হতে পারে আপু ঘনবস্তু কাকে বলে? আচ্ছা দেখো, আমাদের আশেপাশে কিন্তু অনেক কঠিন বস্তু রয়েছে, তাই না? এগুলো কি জায়গা দখল করছে বা এর আয়তন আমরা যদি বের করতে চাই অথবা ক্ষেত্রফল যদি বের করতে চাই, যেই জ্যামিতির সাহায্যে আমরা বের করি সেটাই হচ্ছে আমার ঘন জ্যামিতি। তো প্রথমেই আমরা যে ঘনবস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, নামটি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে আয়তাকার, তার মানে এই ঘনবস্তুটার যে তলগুলো থাকবে সেটা কিভাবে থাকবে, সেটা হচ্ছে তোমার আয়তাকার থাকবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা ততক্ষণ স্টুডেন্টরা আসতে থাকো, আমি একটু পজ যাচ্ছি, কারণ হচ্ছে অনেকে হয়তো মিস করে যেতে পারো, তখন হয়তো বলবে যে আপু এভাবে করে স্কিপ করে চলে গেল। তো আমি কিছুক্ষণ ওয়েট করছি তাদের জন্য। তোমরা অলরেডি যারা ক্লাসে জয়েন করে ফেলেছো এবং যারা এখনো আমাদের ক্লাসটি শেয়ার করোনি, তারা নিজ নিজ প্রোফাইল থেকে আমাদের ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের ফ্রেন্ডও জানতে পারে যে ঘন জ্যামিতির লাইভ ক্লাসটা কিন্তু আজকে হচ্ছে। আচ্ছা, তো আমি কিছু কমেন্ট পড়ে নিই যে দেখি কারা কারা আমাদের সাথে অলরেডি ক্লাসে জয়েন করেছো। আর হ্যাঁ, একটা কথা, যারা লাইভ ক্লাসটি শেয়ার করে দিয়েছো তারা কিন্তু কমেন্টে আমাকে ডান লিখে জানিয়ে দাও, ওকে? আচ্ছা, আমি দেখি কে কে আছে আমাদের সাথে। আচ্ছা, আচ্ছা, তাসফিন হাসান সাকিব লিখেছে ডান, অর্থাৎ থ্যাংক ইউ, তুমি শেয়ার করে দিয়েছো। আচ্ছা, এরপর দিয়েছো হচ্ছে মাহিন সরকার মৃদুল, সেও শেয়ার করে দিয়েছো। আচ্ছা, তো দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের ক্লাসে অলরেডি জয়েন করে ফেলেছো। তো আমি কিন্তু এখন পড়ানোটা স্টার্ট করতে পারি। প্রথমে হচ্ছে কি বলেছি, আয়তাকার ঘনবস্তু। ধরো এই রাস্টারটা, ঠিক আছে, এই যে রাস্টারটা রয়েছে, এটার যদি আমি তলের কথা চিন্তা করি, আমি যদি একটু ছবিটা আঁকি, খেয়াল করো, আয়তাকার ঘনবস্তু নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? আয়তাকার ঘনবস্তু, ধরো এটা হচ্ছে আমার একটা আয়তাকার ঘনবস্তু। এই ডাস্টারটা কিন্তু তার প্র্যাকটিক্যাল উদাহরণ। খেয়াল করো, এই ডাস্টারটার এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা প্রস্থ, এবং এটা যে রয়েছে এটা হচ্ছে উচ্চতা, দ্যাট মিনস এটা হচ্ছে সি। এখন আমরা জানি যে এরকম যদি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি থাকে, তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, খেয়াল রাখবে ঘন জ্যামিতির ক্ষেত্রে তুমি যদি সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারো এবং কোনটাকে কি বলে সেটা যদি ধরতে পারো, ইনশাল্লাহ ঘন জ্যামিতি নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। ঠিক আছে? সো আমরা চাচ্ছি সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য। আচ্ছা, এই ডাস্টারটা যদি সমগ্র তলের ক্ষেত্রফল আমি বের করতে চাই, কি করতে হবে আমার, কি বলতো? ফার্স্টে এই যে এতটুকু তল রয়েছে এটার ক্ষেত্রফল কত হবে বলতো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এতটুকু। তো এটা যদি করি, অর্থাৎ এই প্লেটটার কথা যদি আমি চিন্তা করি, এতটুকুর জন্য কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এসি, প্লাস হচ্ছে আমি যদি এই তলটার কথা চিন্তা করি, এই যে তলটা, এটার ক্ষেত্রে কে কে থাকছে? প্রস্থ থাকছে এবং উচ্চতা থাকছে। তো এই পার্টটুকুর জন্য আমার ক্ষেত্রফল কত হবে? বি ইন্টু সি, প্লাস হচ্ছে এই দেখো, এই যে আমার একটা এতটুকু পাঠ রয়েছে, অর্থাৎ তল রয়েছে, এই তলটার ক্ষেত্রে তোমার এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে প্রস্থ, তাই না? তো এটার ক্ষেত্রফল কি? এ বি। খেয়াল করো, এই প্রত্যেকটা যে তল সেটা কিন্তু আবার অপোজিটে ডাবল ডাবল করে রয়েছে, তাই না? অর্থাৎ এটার এগেইনস্টে রয়েছে এটা,
এইটার তলের বিপরীতে রয়েছে এই তলটা এবং এই তলটার বিপরীতে রয়েছে এই তলটা। সো এই কারণে আমরা একে বলতে পারি একটা 2 গুণ হবে। সো এটা ছিল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার আসো আমরা যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। নরমালি আমরা কর্ণের দৈর্ঘ্য কিভাবে কাউন্ট করি বলতো? উপরে একটা শীর্ষবিন্দু থেকে কৌণিক একেবারে সোজা একটা বিন্দু যদি আমি যোগ করে দিই, তাহলে যে রেখাংশটা পাই সেটাই কি আমার কর্ণ হয়ে যায়। তো ঘনবস্তুর ক্ষেত্রে কর্ণটা হচ্ছে তোমার উপরে যে তলটা থাকবে সেই তল থেকে নিচের তলের যদি তুমি যোগ করো তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ধরো আমি এই কর্ণের দৈর্ঘ্যটার নাম দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য, তাই না? আমি চাচ্ছি এই কর্ণের দৈর্ঘ্যের মানটা বের করার জন্য। তো আমি যদি এটার মান বের করতে চাই, আমার কি পিথাগোরাসের সূত্র লাগবে না? দেখো এটা যদি আমি যোগ করে দেই, ধরো এটা কি পাচ্ছি, সমকোণ পাচ্ছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যদি এটার মানটা বের করতে চাই, অর্থাৎ এ বি এটা কি আমার অতিভুজ না? সো এ বি স্কয়ার লিখতে পারি। এ বি স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো লম্বটা কি, এই সি আর এই সি কি সমান্তরাল না? সো এটাকে আমি কি বলতে পারি, সি বলতে পারি। সো এ বি স্কয়ার সমান সমান হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে ভূমিটা আগে এতটুকু করি, এটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে আমার এইটা। এখন দেখো এই যে লাল অংশটা রয়েছে এটা কিন্তু আবার এই পোর্শনের জন্য আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যায়। সো এই ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই সেটাকে আমরা লিখতে পারি, এটা যেহেতু এ এটা যেহেতু বি, সো এটাকে আমরা লিখতে পারি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সো আমি কিন্তু এটা পেয়ে গিয়েছি, তাই না? সো আমি এ বি স্কয়ার সমান সমান কি বলতে পারি, সি স্কয়ার প্লাস এই যে আমার যে ভূমিটা ছিল সেটা, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সুতরাং এ বি যে কর্ণের দৈর্ঘ্যটা ছিল সেটার সূত্র আমরা যদি একটু সাজিয়ে লিখি, আমরা পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তার মানে হচ্ছে তোমার যে তিনটা মাত্রা আছে আয়তাকার ঘনবস্তুর জন্য, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, প্রত্যেকটার বর্গের সমষ্টিকে যদি তুমি রুট করে দাও তুমি কি পাবে, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য পাবে। খুব সিম্পল। এবার আসো আয়তনটা কি হবে, আয়তনটা হবে সিম্পল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এটা হবে হচ্ছে আয়তন। আচ্ছা, তো আমরা কি কভার করলাম, আমরা কভার করলাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু, তাই না? এটা আমাদের ডান। এবার আসো ঘনক। ঘনক হচ্ছে কি, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে তলগুলো কি আয়তাকার ছিল, ঘনকের ক্ষেত্রে তলগুলো হচ্ছে বর্গাকার হয়, মানে কি সবগুলো সমান। তো সবগুলো যদি সমান হয় তাহলে ঘনকের ক্ষেত্রে আমি এই গ্রিন কালারটা ইউজ করছি ঘনকের জন্য। সো ঘনকের ক্ষেত্রে আমি সমগ্র তলের ক্ষেত্রফল কি বলতে পারি, 2 ইনটু সবগুলো যেহেতু সমান, সো a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। সো আলটিমেটলি পাচ্ছি কত, 6a স্কয়ার। সুতরাং তোমাকে যদি বলা হয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তুমি খুব সিম্পলি বলতে পারবে 6a স্কয়ার, সোজা। আচ্ছা, এবার আসো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে। সিম্পল, যেহেতু সবগুলো মাত্রা সমান আমি গ্রিন কালার ইউজ করছি ঘনকের জন্য। সো আমি এখানে লিখতে পারছি a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, দ্যাট মিন্স এখানে কত, √3a স্কয়ার। সো আলটিমেটলি কি লেখা যায় a √3, অর্থাৎ যে মাত্রাটি থাকবে, যে বাহুটা দেওয়া থাকবে তার সাথে √3 গুণ হলে আমি কি পাবো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবং সর্বশেষে আসো হচ্ছে ঘনকের আয়তন। ঘনকের আয়তন, ঘনকের আয়তন কি হবে, যেহেতু সবগুলো মাত্রা সমান, সো আলটিমেটলি ঘনকের আয়তন হবে a কিউব। খুব সোজা, তাই না? আচ্ছা, আমরা কিন্তু সূত্র দেখলাম, এবার আসলে একটা গাণিতিক সমস্যা সমাধান করি, যে এই সূত্র দিয়ে আমরা কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। সো আচ্ছা, তার আগে আমি একটু দেখে নিই যে কে কে আমাদের সাথে আছো। আচ্ছা, আমাদের সাথে আচ্ছা, মাহিন সরকার লিখেছো, ডান। আচ্ছা, তুমি অলরেডি শেয়ার করে দিয়েছো। যারা এখনো আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করনি তারা কিন্তু খুব দ্রুত আমাদের ক্লাসটি শেয়ার করে ফেলো, যাতে করে তোমার অনেক বন্ধুরা কিন্তু বঞ্চিত হচ্ছে, যে লাইভ ক্লাস হচ্ছে জানে না। তুমি কি করবে, এই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে করে তারা এই লাইভ ক্লাসটি জয়েন করতে পারে। তো আসো আমরা চাচ্ছি এবার একটা গাণিতিক সমস্যা সমাধান করতে। সো প্রশ্নে আমাকে বলা হয়েছে, প্রশ্নটা কোন রিলেটেড দেখো, প্রশ্নে বলা হয়েছে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য
8√2 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আচ্ছা আপু, আপনি তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছেন, এখানে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? এটাই হচ্ছে পার্থক্য। দেখো, আমরা বলেছিলাম এটা যদি একটা ঘনক হয়, তুমি যদি একটু খেয়াল করো ভালো মতো, একটু যদি ভালো মতো বোঝার চেষ্টা করো, এখানে প্রশ্নে বলা আছে কিন্তু পৃষ্ঠতলের, পৃষ্ঠতল মানে কি, তার পৃষ্ঠের একটা তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2, এটা বলে দেওয়া আছে। কিন্তু এটা কিন্তু বলেনি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত। সো এখন আমি ধরে নিব যে আমার ঘনকের ধার, ধরে নিচ্ছি আমি ঘনকের ধার হচ্ছে আমার এ সেন্টিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটার দিয়েছে, সো আমি সেন্টিমিটার দিলাম, সেন্টিমিটার। দেখো পৃষ্ঠতল বলেছে না, পৃষ্ঠতলের জন্য কয়টা মাত্রা থাকবে? দুইটা মাত্রা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সো সেই মাত্রার জন্য আমরা লিখতে পারি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত বলা আছে আমার? কর্ণের দৈর্ঘ্য সমস্যাটা আমি লিখতে পারছি √a² প্লাস a², যেহেতু পৃষ্ঠতল দুইটা মাত্রা থাকবে। যদি তোমাকে তিনটা মাত্রার কথা বলতো তখন তিনটা হতো, ঠিক আছে? আচ্ছা, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এত, আমি বা লিখতে পারি, দেখো কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমাকে বলে দেওয়া আছে কত, 8√2। এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি √2a², তাই না? আচ্ছা, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে লিখতে পারছি হচ্ছে a√2। সো আলটিমেটলি তুমি কিন্তু এখান থেকে a সমান কত পাচ্ছ বলো তো? 8 পাচ্ছ। সো এটা কি, তুমি ঘনকের একটা ধারের দৈর্ঘ্য জেনে ফেলেছো। সো এরপর তুমি কি করবে? সূত্রে জাস্ট বসিয়ে দিবে, তুমি অটোমেটিক্যালি এর কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন বের করতে পারবে। সো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে সূত্রগুলো সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর বুঝতে হবে কোনটাকে কি বলা হয়েছে। সো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি জানি আমরা? a√3। জাস্ট এর জায়গায় আমি কি করব? 8, এই যে 8 আমি ভ্যালুটা পেয়েছি সেটা বসিয়ে দিব, এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের আয়তন, তাই না? আয়তন হচ্ছে আমার কত? আয়তন হচ্ছে a³। জাস্ট কি করব? সিম্পল, এ আমি পেয়েছি 8, জাস্ট 8 হোল কিউব। এইভাবে করে আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারি। সো আমরা কয়টা জিনিস কভার করলাম বলো তো? আয়তকার ঘনবস্তু কভার করেছি এবং ঘনক, এই দুটো কিন্তু আমরা কভার করে ফেলেছি। আচ্ছা, এরপরে আসো আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে সমবৃত্তভূমিক সিলিন্ডার। সমবৃত্তভূমিক সিলিন্ডারটা আসলে কি? একটু যদি চিন্তা করো যে ধরো সমবৃত্তভূমিক সিলিন্ডার নিয়ে আমরা এখন আলোচনা করছি। ধরো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহু, ধরো এটা অথবা এটা। সো আমি কাউন্ট করছি, ধরো এইটা, এই বাহুটা এ বি। এই আয়তর এ বি বাহুকে আমি অক্ষ ধরে যদি এই আয়তটাকে আমি ঘুরাই, দেখো তো আমি যদি একে ঘুরাই, চতুর্দিকে ঘুরাই, তাহলে আমার কি হচ্ছে বলতো? একটা ঘনবস্তু উৎপন্ন হচ্ছে। সেটা কি? সেটাই হচ্ছে আমার সমবৃত্তভূমিক সিলিন্ডার। যেই সিলিন্ডারের ক্ষেত্রে এতটুকু হচ্ছে তোমার উচ্চতা, এতটুকু হচ্ছে তোমার ভূমির ব্যাসার্ধ। তো সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের যে তিনটা সূত্র লাগবে, সিলিন্ডারের জন্য সূত্র লাগবে হচ্ছে, তোমরা কিন্তু এগুলো খাতায় আলাদা করে লিখে রাখবে। তোমরা এগুলো একসাথে করে লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে যদি রেখে দাও, ডেইলি একবার করে চোখ বুলালে, তাহলে সূত্রগুলো সবসময় তোমাদের মাথায় থাকবে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল নরমালি কি হয়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়, তাই না? আচ্ছা, তোমাদের জন্য এটা হচ্ছে একটা উদাহরণ, ঠিক আছে? এটা কি? এটা একটা হচ্ছে একটা সমবৃত্তভূমিক সিলিন্ডারের উদাহরণ। এটার বক্রতলের ক্ষেত্রফল আমি বের করতে চাচ্ছি। সো বক্রতলের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, একটু খেয়াল করো, এখানে এই এতটুকু যে অংশ রয়েছে, এতটুকু যে অংশ রয়েছে পুরাটুকু, এটা কি বৃত্তের পরিধি জুড়ে রয়েছে না? আচ্ছা, সো এইটা কি হবে? বৃত্তের পরিধি বা ভূমির পরিধি। সো এটা হবে 2πr ইনটু হচ্ছে আমার কি
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লাগবে, সো এখানে প্রস্থ হিসেবে আমি কাউন্ট করছি কাকে, উচ্চতাটাকে। সো উচ্চতা, অর্থাৎ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h বর্গ একক। খেয়াল রাখবে যখন ক্ষেত্রফল বলবে তখন বর্গ একক, যখন আয়তন বলবে তখন ঘন একক। আচ্ছা, এরপর আমরা চাচ্ছি যে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু সূত্রটা জানি, তাই না? আচ্ছা, সূত্রটা হচ্ছে এমন, খেয়াল করো, সমগ্র তল মানে কি, পুরোটা না? সো তুমি কি করছো, বক্রতলের ক্ষেত্রফলও কাউন্ট করবে এবং দুই সাইডে যে ভূমি আছে না, এই দুইটা ভূমিও কাউন্ট করবে। দেখো ভূমিটা কি বৃত্তাকার না? বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি বলতো, πr²। আর যেহেতু দুই সাইডে রয়েছে, সো আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি, এই ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে 2πr²। দ্যাট মিন্স বক্রতলের ক্ষেত্রফলের সাথে যোগ হবে বক্রতলের ক্ষেত্রফল যোগ হবে হচ্ছে আমার ভূমির ক্ষেত্রফল। তাহলে কি পাবো আমি, সমগ্র তলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত পেয়েছি, 2πr/h ইন্টু ভূমির ক্ষেত্রফল, ভূমি যেহেতু বৃত্তাকার, πr², যেহেতু দুই সাইডে দুইটা ভূমি রয়েছে, সো 2πr²। সো আলটিমেটলি 2πr যদি আমরা কমন নিই কি পাই বলতো, একটু সাজিয়ে যদি লিখি, এটা পাচ্ছি। সো এটা হচ্ছে আমার সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার আসো সিলিন্ডারের আয়তন যদি আমরা বের করতে চাই, সিলিন্ডারের আয়তনের সূত্র আমি জাস্ট ধরে নিলাম তোমরা জানো, আমি জাস্ট লিখে দিচ্ছি πr²h, কেননা এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল এতটুকু ইন্টু হচ্ছে উচ্চতা। সো এটা হচ্ছে কি আমার সিলিন্ডারের। তো এবার আসো আমরা সিলিন্ডার রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করি। এটা আমরা জানি, এটা তোমরা মাথায় রাখবে, কেননা ম্যাথ সলভ করার জন্য সূত্রের, এই ঘন জ্যামিতির ক্ষেত্রে সূত্রের কোনো বিকল্প নেই। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে এটা, আচ্ছা এই প্রশ্নটা সলভ করার আগে আমি একটু তোমাদের কমেন্ট গুলো পড়ে নিই, যে তোমরা কে কি কমেন্ট করছো, আসলে তোমরা কি আসলে বুঝতে পারছো কি পারছো না। আচ্ছা, অনেকেই কিন্তু অনেক সুন্দর করে অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তাসফিন হাসান সাকিব লিখেছো এ কিউ, হ্যাঁ এটা রাইট, এটা ঘনকের আয়তন। এরপর আমাদের সাথে আছো আচ্ছা আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছো। আচ্ছা, বিল্লা বলছো হচ্ছে শেয়ার করেছো, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আচ্ছা, সো আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি, তাই না? কয়টা জিনিস দেখলাম, দুটো জিনিস। এবার হচ্ছে সমতুল্য সিলিন্ডারের ম্যাথ সলভ করব। প্রশ্নে বলা হয়েছে কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। একে, আচ্ছা আমি প্রথমে একটু আয়তক্ষেত্রটা আঁকলাম আয়তক্ষেত্রটা। এটা হচ্ছে আয়তক্ষেত্র আমার, তাই তো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে কত, 10 সেন্টিমিটার, প্রস্থ কত বলেছে, 3 সেন্টিমিটার। বলেছে একে যদি বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরাই। আচ্ছা, দেখেই তোমরা বুঝতে পারছি যে কোনটা বৃহত্তম বাহু, তাই না? 10 এবং 3 এর মধ্যে এটা বৃহত্তম বাহু। সো এইটাকে কি করছে, অক্ষ ধরে নিচ্ছে, অক্ষ ধরে এই যে আয়তটা চতুর্দিকে ঘুরাচ্ছে। সো ঘুরানোর ফলে দেখো কি হচ্ছে, আমার একটা সমবৃত্ত সিলিন্ডার ক্রিয়েট হয়েছে। যদি আমার এখানে কেমন নষ্ট হয়ে গিয়েছে, বাট এটা একটা সিলিন্ডার হয়েছে ধরে নাও, ঠিক আছে? সো এই সিলিন্ডারটি তৈরি হয়েছে। এই ঘনবস্তুটার বক্রতল এবং আয়তন নির্ণয় করো। এখন দেখো আমরা কিন্তু অলরেডি জানি যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আর কোনটা আর এইচ কোনটা। খেয়াল করো, আমি এই যে অক্ষটা ধরে একে ঘোরালাম, এই ক্ষেত্রে কি এটা সিলিন্ডারের উচ্চতা হিসেবে কাউন্ট হচ্ছে না? অর্থাৎ এইচ হচ্ছে 10 সেন্টিমিটার। আর ও যে এতটুকু অংশকে ঘুরলো, এটা এখানে কি ভূমিতে একটা বৃত্ত উৎপন্ন হয়েছে না, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, r ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। সো তুমি কিন্তু এখন দেখো এইচ এবং আর কিন্তু জেনে গিয়েছো, সো তুমি ইজিলি বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবে। আয়তনেরটা কি হবে, আয়তনেরটাও সেম, আয়তনের ক্ষেত্রে πr²h, তুমি আর জানো এইচ জানো, তুমি ক্যালকুলেশন করে এই ম্যাথটা সলভ করতে পারবে। খুবই সহজ, তাই না? আসলে ম্যাথ কিন্তু খুবই মজার একটা বিষয়, তোমরা জাস্ট এটাকে ফিল করবা, আদারওয়াইজ কিন্তু
ম্যাথ তোমাদের কাছে কঠিন মনে হবে, একটু প্র্যাকটিসও করতে হবে। আচ্ছা, তো আমরা কি দেখে ফেললাম? সিলিন্ডার দেখে ফেলেছি, তাই না? আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কোণক। সমবৃত্তভূমিক কোণক দেখব আমরা। কোণক কাকে বলে? কোণক হচ্ছে মূলত তোমাকে যদি বলা হয় যে একটা সমকোণী ত্রিভুজ আছে, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি করবা? সমকোণ সংলগ্ন এই একটা বাহু আছে, একটা বাহু আছে, আমরা জানি সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহুকে সেম ভাবে অক্ষ ধরে এই ত্রিভুজটাকে যদি চতুর্দিকে ঘোরাও তাহলে কি হবে? একটা ঘনবস্তু তৈরি হবে, যেই ঘনবস্তুটাকে আমরা নাম দিচ্ছি কি? সমবৃত্তভূমিক কোণক। আচ্ছা, যে কোণকের এটা হচ্ছে হেলানো উচ্চতা, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর। তোমাকে এখন যদি বলা হয় যে হেলানো উচ্চতার মান কত হবে, তুমি কি করবে বলো তো? পিথাগোরাস উপপাদ্য আমরা জানি, এল স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। সো এল সমান সমান হচ্ছে আমার রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, যেখানে এল হচ্ছে আমার হেলানো উচ্চতা, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার আসো আমরা চাচ্ছি যে এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। আচ্ছা, এই পাই আর এলটা কিভাবে আসছে তুমি যদি খেয়াল করো, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আমরা নরমালি কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? আচ্ছা, উচ্চতা এখানে কোনটা কাউন্ট হবে? হেলানো উচ্চতা অর্থাৎ এল। ভালো কথা, ভূমির পরিধিটা কি হচ্ছে? এটা কিন্তু আসলে একটা বৃত্তাকার অংশ তৈরি করছে। তোমাদের জন্য ছোট্ট করে আমি একটা তৈরি করেছি। সমবৃত্তভূমিক কোণকের একটা উদাহরণ হচ্ছে কি হতে পারে? জন্মদিনে যে টুপিগুলো আমরা পরি না, সেই টুপিগুলো, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমার সমবৃত্তভূমিক কোণক। দেখো এই যে অংশটা রয়েছে একটা বৃত্তাকার পরিধি না? সো বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি? 2 পাই আর। এখান থেকে দেখো 2 2 ক্যান্সেল হয়ে আলটিমেটলি কি থাকছে তোমার? পাই আর এল। এটাই হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এবার যাচ্ছি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বের করার জন্য, অর্থাৎ সমবৃত্তভূমিক কোণকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? বক্রতলের ক্ষেত্রফল প্লাস হবে হচ্ছে, একটু খেয়াল করো, এটা কি তোমার ভূমির ক্ষেত্রফল না? তো ভূমি এখানে কি আছে? বৃত্তাকার অংশ জুড়ে রয়েছে। তো বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। সো এখানে যদি পাই আর কমন নাও, কি পাচ্ছ? এল প্লাস আর পাচ্ছ, তাই না? সো এটা হচ্ছে কি আমার সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। এবার আয়তনের ক্ষেত্রে কি হবে? সমবৃত্তভূমিক আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সমবৃত্তভূমিক কোণকের জন্য তিনটা ইনফরমেশন, একটা দুইটা তিনটা। এবার আসো আমরা একটা ম্যাথ সলভ করি এই কোণক রিলেটেড। ঠিক আছে, আমরা কিন্তু জেনে গেলাম যে কোনটা কি আসলে, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে একটা ম্যাথ। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে একটু খেয়াল করো। বলা আছে, তোমাকে কিন্তু বলেই দিয়েছে কোণক আকারে, তার মানে কি তোমার কাজ করতে হবে কোণকের যে সূত্রগুলো তুমি জানো সেগুলো নিয়ে। আচ্ছা, কোণক আকারে একটি তাঁবুর উচ্চতা দেওয়া আছে। তার মানে খেয়াল করি আমরা একটু, তাঁবুটা আঁকি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই তাঁবু, ঠিক আছে? বলা হয়েছে তাঁবুর উচ্চতা, দ্যাট মিনস এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা কত? এইচ। এইচ সমান সমান কত বলা আছে? 7.50 মিটার বলা আছে। বলেছে এই যে তাঁবুটা আছে, এই তাঁবু দ্বারা তুমি ভূমির কতটুকু জমি ঘিরতে চাও? 2000 বর্গমিটার, ধরো বর্গমিটার তুমি ঘিরতে চাও। আচ্ছা, 2000 যে বর্গমিটারটা আছে এটা কোথায় রয়েছে বলতো? ভূমিতে রয়েছে না? সো ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি বলতো? বৃত্তের ক্ষেত্রফল, সেটা কত? পাই আর স্কয়ার, যেটা বলে দেওয়া আছে হচ্ছে কত? 2000 বর্গমিটার। আচ্ছা, এবার বলেছে যে এই জমিকে ঘিরতে চাইলে কি পরিমাণ ক্যানভাস লাগবে। তার মানে হচ্ছে তুমি একটা তাঁবু বানাতে চাচ্ছ, তোমাকে জমির পরিমাণটা দেওয়া আছে, অর্থাৎ রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তোমাকে বলেছে এই কোণটার যে বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। কারণ কি, এই পুরোটা মিলিয়ে তো তোমার আসলে কতটুকু অংশ লাগবে তাঁবুর, সেটাই হচ্ছে মেইন কাজ, অর্থাৎ ক্যানভাসটা। তো এটার ক্ষেত্রে আমরা কি করব বলতো?
আমার সবগুলো ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল, কোণকের বক্রতলের ক্ষেত্রফল, এখানে এই যে বক্রতলটা রয়েছে এটা কিন্তু মূলত আমার কি ক্যানভাসের পরিমাণটা। সো এটা কত, আমরা সূত্র জানি পাই আর এল। এখন এটাকে যদি ভাঙাও, এল কে তুমি লিখতে পারো কি, এল কে তুমি লিখতে পারো হচ্ছে √h² প্লাস r² লিখতে পারো। সেটা চাচ্ছে আমি এদিকে একটু ক্যালকুলেশন করতে, ঠিক আছে। এখন দেখো তুমি কিন্তু এখানে এইচ অলরেডি জানো, তাই না? তোমার বের করতে হবে কি আর এর মানটা। তো তুমি এইখান থেকে কিন্তু আসলে আর এর ভ্যালুটা পেতে পারো। তোমাকে যদি এখানে দেখাই, দেখো পাই আর স্কয়ার সমান কি 2000 না, 2000। সো এখান থেকে তুমি আর স্কয়ার সমান লিখতে পারো 2000 বাই পাই। পাই এর মান তুমি ইউজ করতে পারো 3.1416। এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটাকে যদি তুমি রুট করে দাও তাহলে কি তুমি আর এর একটা ভ্যালু পাবা, তাই না? সেটাই হচ্ছে কি তোমার আর। সো তুমি এখান থেকে আর এর মানটা জানো, তোমার এল বের করতে হবে। সো এলটা আমরা কিভাবে বের করতে পারি, h² প্লাস r²। সো h এর মান কি আমার দেওয়া আছে না, দেওয়া আছে। আমি কি করব, √7.5 হোল স্কয়ার প্লাস r²। তুমি কিন্তু চাইলে এটাও লিখতে পারবে, এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা, কারণ এখানে r² ডিরেক্টলি বের হয়ে গেছে। তো তুমি এখানে লিখতে পারো হচ্ছে 2000 বাই পাই লিখতে পারো, ঠিক আছে, যেহেতু r² এর এই মানটা আমি ডিরেক্টলি বসিয়েছি। সো এইখান থেকে ক্যালকুলেশন করে তুমি কি পাবে বলো তো, হেলানো উচ্চতা বা তলটা পাবে। এখান থেকে হেলানো উচ্চতাটা পাবে। সো এখান থেকে যদি তুমি হেলানো উচ্চতা এলটা পেয়ে যাও, তো এই সূত্র থেকে কি তুমি পাই আর এলটা পেয়ে যাচ্ছ না? অর্থাৎ কি তোমার কতটুকু পরিমাণ ক্যানভাস লাগবে সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, তাই না? আচ্ছা, আমি কিন্তু এখানে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখালাম না, জাস্ট বোঝালাম যে কোন ভাবে তুমি যদি আগাতে পারো এভাবে করে ম্যাথ সলভ করতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে আমাকে একটু জানিও হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। সো এরই সাথে আমরা শেষ করলাম কি, এরই সাথে আমরা শেষ করলাম হচ্ছে সমবৃত্তভূমি কোণক। এরপরে আমরা দেখব হচ্ছে গোলক, ঠিক আছে। আমরা এই সমস্যাটার সমাধান করে ফেললাম। এরপর আমরা দেখব হচ্ছে গোলক। আচ্ছা, গোলকটা কি? গোলক হচ্ছে ধরো একটা অর্ধবৃত্ত। এটা কি একটা আমার বৃত্ত না, এটা একটা বৃত্ত। এই বৃত্তকে যদি আমি অর্ধেক করি, অর্ধেক করলাম, ঠিক আছে। অর্ধেক করার পর এটা কেমন হয়ে যাবে বলো তো, এরকম শেপ হয়ে যাবে না, এরকম শেপ। এখন এটাকে যদি আমি একটু লম্বা লম্বি করে ধরি, এভাবে ধরি, খারাপ ভাবে ধরি, ঠিক আছে, তাহলে এইটার যে ব্যাসটা ছিল অর্থাৎ 2r যে ছিল, এটা এতটুকু ব্যাসার্ধ আর এটা হচ্ছে ব্যাস। সো এই পুরো ব্যাসটা হচ্ছে এটা, তাই না? এই যে ব্যাসটা রয়েছে এটাকে যদি আমি অক্ষ ধরে এই অর্ধবৃত্তকে যদি চতুর্দিকে ঘুরাই তাহলে যে ঘনবস্তুটা তৈরি হয় সেটাই হচ্ছে আমার গোলক। আচ্ছা, গোলকের ক্ষেত্রে আমাদের কি কি সূত্র লাগবে সেটা একটু লিখে ফেলি। গোলকের ক্ষেত্রে আমাদের সূত্র লাগবে হচ্ছে গোলকের ক্ষেত্রফল, গোলকের আয়তন। তো আমরা লিখে ফেলি গোলকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এবং গোলকের আয়তন। আচ্ছা, গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার, তুমি এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে তোমাকে যখন গোলকের তলের ক্ষেত্রফলটা বলবে, গোলকের তলের ক্ষেত্রফল যেই কথা, গোলকটার ক্ষেত্রফলটা সেম কথা। সো সেইটার সূত্র হচ্ছে 4πr², ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে আসলে একটু বলি, সেটা হচ্ছে আমরা যে বৃত্তটা নিয়েছিলাম, তাই না, এটা হচ্ছে বৃত্ত, এটা অর্ধবৃত্ত যদি করি এটা হচ্ছে 2r। এই বৃত্তটাকে যদি খারাপ ভাবে করি অর্ধবৃত্তকে, এটা হচ্ছে 2r, তাই না? আচ্ছা, এই যে অংশটা তৈরি হচ্ছে সেটা কি আসলে বৃত্তের পরিধি হচ্ছে। তো পরিধির সাথে তুমি যদি উচ্চতাটা গুণ করো, উচ্চতা গুণ করলে কি পাবে, ক্ষেত্রফল পাবে। এই ক্ষেত্রে গোলকের উচ্চতাটা আসলে কত বলো তো, 2r। সো এটার ক্ষেত্রে তুমি এইচ এর জায়গায় কি লিখতে পারো, 2r লিখতে পারো। সো 2πr হচ্ছে বৃত্তের পরিধি, 2πr এর সাথে যদি তুমি 2r গুণ করে দাও তাহলে পাচ্ছ 4πr²। এভাবে করে মূলত গোলকের ক্ষেত্রফলের সূত্রটা এসেছে। আচ্ছা, এবার এটা তো আমরা পেলাম, তাই না? সূত্রগুলো আমাদের জানা রাখা লাগবে, তা না হলে কিন্তু আমরা ম্যাথ সলভ করতে পারবো না। আচ্ছা, এবার আসলে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। আচ্ছা, এটা তোমরা জানলাম। এবার আসো আমরা এই গোলক রিলেটেড একটা ম্যাথ সলভ করি।
আচ্ছা, এখানে তোমাদের জন্য অলরেডি একটা কোয়েশ্চেন করা আছে। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে একটু খেয়াল করি আমরা। প্রশ্নে বলা আছে যে 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি গোলক, তার মানে কি গোলকের পরিধি কত বলে দেওয়া আছে? 44 সেন্টিমিটার। আচ্ছা, গোলকের পরিধি যদি আমরা জানতে চাই, গোলকের পরিধি, তাই না? পরিধি সমান সমান আমরা কি জানি বলতো? 2 পাই আর, এটা আমরা জানি। তো এই পরিধি সমান সমান কত বলে দেওয়া আছে? 2 পাই আর সমান সমান বলা আছে 44 সেন্টিমিটার। সো এইটা থেকে কি তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে না? গোলকের ব্যাসার্ধ পাবে। সো এখান থেকে তুমি আর সমান সমান কি পাচ্ছ? 44/2 পাই, যেটা আলটিমেটলি সিম্পলিফাই করে লেখা যায় 22 ডিভাইডেড বাই পাই, অর্থাৎ ব্যাসার্ধ পাচ্ছ গোলকের জন্য 22 ডিভাইডেড বাই পাই। আচ্ছা, তো এই আকৃতির একটা বলকে ঘনক আকৃতির একটি বাক্সে ঠিকভাবে রাখা হয়েছে। খেয়াল করো তো, ঘনক আকৃতির বাক্স বলতে কি বোঝাচ্ছি? যার প্রত্যেকটি ধার কি আসলে সমান, তাই না? আচ্ছা, এটার ভিতরে এই গোলকটাকে রাখা হয়েছে, এই গোলকটাকে রাখা হয়েছে, ঠিক আছে। এখন বলা হয়েছে এটাকে রাখার পর এটা পুরোপুরি ভাবে এঁটে গিয়েছে, মানে নড়াচড়ার জায়গা নেই, তাই না? তোমাকে প্রশ্নে চাওয়া হয়েছে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন বের করার জন্য। দ্যাট মিনস এই যে তোমার এতটুকু অংশ বাদ পড়ে গিয়েছে না, এই বাদ পড়া অংশের আয়তন বের করতে বলা হয়েছে। তো এইটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো? এটা আমরা বের করতে পারি এই টোটাল ঘনকটার আয়তন থেকে যদি আমি এই গোলকের আয়তন বাদ দিয়ে দেই, তাহলে আমি কি পেয়ে যাব? আমার এই অবশিষ্ট অংশের আয়তন পেয়ে যাব না? হ্যাঁ, ঠিক ধরেছো। সো আমি লিখতে পারি যে ঘনকের, আমি লিখতে পারি যে বাক্সের অনধিকৃত অংশের আয়তন হবে, বাক্সের অনধিকৃত অংশের আয়তন কত হবে বলতো? আয়তনটা হবে হচ্ছে টোটাল বাক্সটার আয়তন থেকে, বাক্সের আয়তন থেকে কি বাদ যাবে? আয়তন থেকে বাদ যাবে গোলকের আয়তন। আচ্ছা, গোলকের আয়তন। এখন দেখো বাক্সের আয়তনটা কি আসলে? ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি বলতো? a কিউব জানি না? a কিউব। সো এখানে আমি লিখলাম a কিউব মাইনাস গোলকের আয়তন কত আমি জানি, 4/3 পাই আর কিউব। এখন কথা হচ্ছে আপু এই এটার মান কত আসলে? লক্ষ্য করো, এই ক্ষেত্রে এই যে গোলকটা রয়েছে, তাই না? এই গোলকটার ব্যাসার্ধ কতটুকু বলা হয়েছে? পেয়েছি আমরা 22 ডিভাইডেড বাই পাই পেয়েছি। এইটার যদি আমরা ব্যাস ধরি, অর্থাৎ এর সাথে 2 গুণ করি, তাহলে কি এই যে অংশটা পাচ্ছি, অর্থাৎ গোলকের যে ব্যাসটা, সেই ব্যাসটা কিন্তু আসলে কার সমান হচ্ছে? এই যে ঘনকটা আছে, ঘনকটার বাহুর সমান হচ্ছে, তাই না? তো আমরা কিন্তু পেয়ে গিয়েছি। সো তুমি এর জায়গায় কি লিখবে? এর জায়গায় লিখবে হচ্ছে ব্যাস, অর্থাৎ গোলকটা যে ব্যাস পাবে সেটা হচ্ছে 2r, এটা হচ্ছে হোল কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। আর এর মান তো আমি এখানে জানি এটা। সো তুমি যদি জাস্ট এই মানগুলো বসিয়ে দাও, এটা যদি এখানে আর এর জায়গায় বসিয়ে দাও, এখানেও আর এর মানটা যদি এখানে বসিয়ে দাও, সো ক্যালকুলেশন করলে আলটিমেটলি তুমি কি পাবে? আলটিমেটলি তুমি পাবে হচ্ছে বাক্সটির অনধিকৃত যে অংশের আয়তন ছিল সেটা পেয়ে যাচ্ছ খুব সহজেই। আচ্ছা, আমরা অলরেডি কয়টা জিনিস কভার করলাম? 5টা জিনিস অলরেডি ডান। এরপরে আমরা দেখবো হচ্ছে প্রিজম। প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল দেখবো, আয়তন দেখবো, এবং এই রিলেটেড একটা ম্যাথ দেখবো। তাহলে কিন্তু আমাদের ঘনজ্যামিতি চ্যাপ্টারটার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমরা একটু প্রিজম নিয়ে আলোচনা করি, ঠিক আছে? প্রিজমটা হচ্ছে, এটা তোমাদের জন্য একটা আমি প্রিজম বানিয়ে নিয়ে এসেছি, কাগজে তৈরি। এই প্রিজমটা হচ্ছে এরকম যে এর যে ভূমি থাকবে, এটা একটা ভূমি, এটা একটা ভূমি। এখানে দেখতে পাচ্ছ এই ভূমিটা কিন্তু হচ্ছে ত্রিভুজাকার। এটা ত্রিভুজাকার না হয়ে এটা চতুর্ভুজাকার হতে পারে, এটা পঞ্চভুজাকার হতে পারে, ষড়ভুজাকার হতে পারে। সো এই যে ভূমিটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে প্রিজমের নামকরণ করা হয়। তো আমি এখন তোমাদের জন্য যেটা এনেছি সেটা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। এটাই মূলত বেশিরভাগ সময় ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, প্রিজম আমরা কোন সময় ইউজ করি তোমরা হয়তো অনেকে জেনে থাকবে। তোমরা ফিজিক্সে যে ব্যবহারিক করেছো
সেটার ক্ষেত্রে কিন্তু আমরা আলোক রশ্মির বিচ্ছুরণের জন্য মূলত এই ত্রিভুজাকার প্রিজম ব্যবহার করে থাকি। আচ্ছা, সো সেটা তো আমাদের এখন কথা না, আমাদের কথা হচ্ছে প্রিজম নিয়ে। আচ্ছা, প্রিজমের আমি সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি। এটার অপোজিট সাইডে কিন্তু এই যে বাকি যে তলগুলো রয়েছে এগুলো কিন্তু সামান্তরিক, এটার ভূমি কিন্তু যে কোনো বহুভুজ হতে পারে, ঠিক আছে? সো আমরা চাচ্ছি, আমরা কিন্তু জানি না যে এখন এটা আসলে ত্রিভুজ হচ্ছে না চতুর্ভুজ হচ্ছে না কি হচ্ছে, আমরা জাস্ট একটা সিম্পলিফিকেশন সূত্র দিয়ে এটাকে মেইনলি ডিনোট করে থাকবো। সো আমরা লিখবো হচ্ছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি হবে, মানে সবগুলোর ক্ষেত্রফল। খেয়াল করো এখানে কিন্তু আমাদের দুইটা ভূমি ছিল, একটা ভূমি এইটা আর একটা ভূমি হচ্ছে এইটা, এবং এর উচ্চতাটা হচ্ছে এই দুটো ভূমির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই প্রিজমটার জন্য উচ্চতা। সো আমরা কি লিখতে পারি, আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি 2 ইনটু ভূমির ক্ষেত্রফল লিখতে পারি, ভূমির ক্ষেত্রফল, এটার সাথে আমি প্লাস করব হচ্ছে ভূমির যে পরিসীমা থাকবে। ভূমির পরিসীমা বলতে কি বুঝি, যদি ত্রিভুজ হয়ে থাকে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3টা বাহুর সমষ্টি, যদি চতুর্ভুজ হয়ে থাকে তাহলে চতুর্ভুজের 4টা বাহুর সমষ্টি হবে চতুর্ভুজের পরিসীমা, তাই না? আচ্ছা, তো আমরা এখানে লিখবো হচ্ছে ভূমির পরিসীমা, আমরা জানি না আসলে কি হবে, এটাকে হচ্ছে জেনারেলাইজ ফর্ম বলা হয়, পরিসীমা ইনটু হচ্ছে উচ্চতা। এটা কি হচ্ছে, এটা আমার প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে। এবার আসো প্রিজমের আয়তন যদি করতে চাই, প্রিজমের আয়তন অর্থাৎ এই যে প্রিজমটা রয়েছে এটার ক্ষেত্রফলটা জানবো আর উচ্চতাটা, তাহলেই তো আমার কি প্রিজমের আয়তন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি লিখতে পারছি যে ভূমির ক্ষেত্রফল, এখন এই ভূমি হতে পারে ত্রিভুজ, এই ভূমি হতে পারে চতুর্ভুজ, সো ওইটার জন্য ওই অনুসারে আমরা করব, এবং এটা হচ্ছে উচ্চতা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, প্রিজমের আয়তন। আচ্ছা, এবার আসো একটা ম্যাথ সলভ করি, যেটাতে মূলত আলোচনা করা হচ্ছে যৌগিক ঘনবস্তু নিয়ে। এতক্ষণ আমরা যে সকল ঘনবস্তু নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে সুষম ঘনবস্তু, এখন আমরা আলোচনা করব যৌগিক ঘনবস্তু নিয়ে। আচ্ছা, যৌগিক ঘনবস্তুটা কি? যৌগিক ঘনবস্তু হচ্ছে, ধরো আয়তাকার ঘনবস্তুর সাথে তুমি প্রিজমকে এক করতে চাচ্ছ, তো এই দুটো ঘনবস্তুকে এক করলে নতুন যে ঘনবস্তুটা তৈরি হয় সেটাই হচ্ছে যৌগিক ঘনবস্তু। আচ্ছা, চলো আমরা এখন এই রিলেটেড একটা ম্যাথ সলভ করি। আচ্ছা, সেটা হচ্ছে, আচ্ছা এই প্রশ্নে কি বলা আছে আমরা একটু ভালোভাবে খেয়াল করি, কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করবা এবং স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করবা, তাহলে দেখবা ম্যাথ কিন্তু খুবই ইজি, তাই না? আচ্ছা, সো ফার্স্টে বলা হয়েছে 25 মিটার দৈর্ঘ্য 18 মিটার প্রস্থ বিশিষ্ট ভূমির উপর অবস্থিত দোচালা গুদাম ঘরের দেয়ালের উচ্চতা হচ্ছে কত, 5 মিটার। প্রতিটি চালার প্রস্থ বলা আছে 14 মিটার। এটা হলে গুদাম ঘরটির আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, গুদাম ঘরটাতে কয়টা জিনিস আছে তাহলে খেয়াল করো তো, আয়তাকার ঘনবস্তু আছে এবং তার যে চালাটা রয়েছে সেটা কি প্রিজম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, প্রিজম হয়ে যাচ্ছে। সো তুমি যদি গুদাম ঘরটির আয়তন বের করতে চাও, গুদাম ঘরটির আয়তন বের করতে চাও, আমরা কি বলতে পারি যে আয়তাকার যে ঘনবস্তুটা রয়েছে অর্থাৎ যে ভূমির অংশটুকু রয়েছে, এই যে এতটুকু অংশ আয়তাকার ঘনবস্তুর আয়তনের সাথে এটার সাথে যদি আমরা এই প্রিজম অর্থাৎ চালার যে অংশটুকু রয়েছে সেটার আয়তন যদি যোগ করে দেই প্রিজমের আয়তন, তাহলে আমরা কি পেয়ে যাব বলতো, তাহলে আমরা গুদাম ঘরটির আয়তন পেয়ে যাব। তো আসো আমরা একটু চিত্রটা আঁকি যে কেমন হবে ব্যাপারটা। খেয়াল করো, আমাকে বলে দেওয়া হচ্ছে কতটুকু, 25 মিটার দৈর্ঘ্য, তাই না? তো আমি যদি 25 মিটার দৈর্ঘ্যের একটা আঁকতে চাই, লিখতে পারছি হচ্ছে এটা হচ্ছে 25 মিটার দৈর্ঘ্য, 25 মিটার দৈর্ঘ্য। এরপর বলা হচ্ছে 18 মিটার প্রস্থ, দ্যাট মিন্স 18 মিটার হচ্ছে এতটুকু প্রস্থ, 18 মিটার প্রস্থ। এবং বলা হচ্ছে একটু বড় করে আঁকি তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বলা হয়েছে এর উচ্চতা কত, 5 মিটার, দ্যাট মিন্স
এটা হচ্ছে আমার 5, এই উচ্চতা হচ্ছে 5 মিটার। দেখো এবার যদি আমরা এটাকে যোগ করে দেই তাহলে কি একটা আয়তাকার ঘনবস্তু আমরা পেয়ে যাই, তাই না? আয়তাকার ঘনবস্তু আসলে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু হয়ে যাচ্ছে, তাই না? এখন বলা হয়েছে এটার উপরে চালা রয়েছে। সো আমি যদি কত চালা প্রস্থ বিশিষ্ট 14 মিটার, তো 14 মিটার প্রস্থ বিশিষ্ট যদি আঁকি, এটা হচ্ছে আমার সেই চালা যার প্রস্থ হচ্ছে কত, এই যে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, এটা কত 14 মিটার। এটা হচ্ছে 14 মিটার, যেহেতু চালার প্রস্থ এক সাইড সমান আরেক সাইড তো বাঁকা থাকবে না, তাই না? সো এর অপোজিট সাইডটা মানে কি এটাও কত হবে, 14 মিটার হবে, এটাও হবে 14 মিটার। খেয়াল করো এই যে প্রিজমটা রয়েছে, এটা কি একটু প্রিজম চিন্তা করো তো, প্রিজমটা রয়েছে, প্রিজমের যে উচ্চতাটা, দুইটা ভূমির সংযোজক সরলরেখাটা কি হবে তোমার উচ্চতা হবে। এখানে দুইটা ভূমি কে কে আছে, এই এতটুকু অংশ একটা ভূমি, এটা একটা ভূমি, এদের উচ্চতাটা আসলে কি হয়ে যাচ্ছে, এদের উচ্চতাটা হয়ে যাচ্ছে আয়তাকার যে ঘনবস্তুটা ছিল সেটা দৈর্ঘ্যের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা সমান সমান এটা হয়ে যাচ্ছে। তো আমরা কি কি জিনিস পাচ্ছি একটু লিখি, সেটা হচ্ছে চালার চালার বা প্রিজম লিখি আমরা, এটা বেটার হয় তোমাদের বোঝার সুবিধার জন্য। সো আমি চাচ্ছি প্রিজমের উচ্চতা, প্রিজমের উচ্চতা, প্রিজমের উচ্চতা কত, প্রিজমের উচ্চতা হচ্ছে এতটুকু। এই প্রিজমের উচ্চতাটা আসলে কার সমান, আয়তাকার আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যের সমান, ঘনবস্তুর দৈর্ঘ্যের সমান, দৈর্ঘ্য সমান সমান কত 25 মিটার। তো আমি কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? আচ্ছা, সো আয়তাকার ঘনবস্তুর জন্য, আয়তনের জন্য আমরা কি জানি, এ বি সি জানি না? এখানে দেখো প্রত্যেকটা মাত্রাই কিন্তু আমার দেওয়া আছে। দ্যাট মিন্স আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে হচ্ছে এখান থেকে 25 ইন্টু 18 ইন্টু 5, এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হবে হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন। এবার আমার যে টাস্কটা হচ্ছে সেটা হচ্ছে প্রিজমের আয়তন বের করা, তাই না? আচ্ছা, প্রিজমের আয়তনের সূত্র আমরা কি জানি, প্রিজমের আয়তনের সূত্র আমরা জানি হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, এখান থেকে আমি যদি একটু বের করে এসে লিখি, প্রিজমের প্রিজমের আয়তনের সূত্র জানি হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। দেখো উচ্চতা কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি, তাই না বলো? এই উচ্চতাটা হচ্ছে কি, উচ্চতাটা হচ্ছে এইটা প্রিজমের উচ্চতা। এখন আমার কাজ হচ্ছে এর যে ভূমি রয়েছে, অর্থাৎ এই একটা ভূমি, এই একটা ভূমি, একটা ভূমির ক্ষেত্রফল বের করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তো আমাকে বলা হয়েছে এই ভূমির ক্ষেত্রফল বের করার জন্য। খেয়াল করো এই এতটুকু অংশের ত্রিভুজের জন্য এটা যেহেতু 14 মিটার, চালার প্রস্থ এটাও কি 14 মিটার না? অর্থাৎ কি একটা ত্রিভুজের জন্য দুইটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন আমরা তাকে কি ত্রিভুজ বলি, আমরা তখন তাকে বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর অপর যে বাহুটা রয়েছে অর্থাৎ এই বাহুটা, এটার পরিমাণ কত বলতো, এটার পরিমাণ হচ্ছে এই যে আয়তাকার ঘনবস্তুর প্রস্থটা ছিল 18 মিটার, এটা হচ্ছে সেই 18 মিটার। সো আমি কিন্তু খুব ইজিলি এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে পারছি। সো আমরা কি জানি বলতো, সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। আমরা এই সূত্রটা জানি, যেখানে এ হচ্ছে কি তোমার সমান সমান বাহুর দৈর্ঘ্য। সো সমান সমান বাহুর দৈর্ঘ্য এখানে কে 14, সো এখানে 14 হবে, এবং বি হচ্ছে আমার এই যে অপর যে বাহুটা থাকছে সেটা হচ্ছে বি, অর্থাৎ 18। সো এইভাবে করে কি তুমি এই যে ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেলে না? ভূমির ক্ষেত্রফলের সাথে তুমি যদি উচ্চতায় 25 কে গুণ করো তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ বলতো, তুমি পেয়ে যাচ্ছ এই প্রিজমের আয়তন। অর্থাৎ কি আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সাথে প্রিজমের আয়তন যোগ করলে আমি আমার এই যে গুদাম ঘরটি ছিল সেটার আয়তন খুব সহজেই নির্ণয় করতে পারি, তাই না? আচ্ছা, এর সাথে কিন্তু আমরা শেষ করে ফেললাম আমাদের প্রিজম রিলেটেড যে সমস্যা ছিল সেটা। সর্বশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিরামিড।
পিরামিডের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলি তো জেনে রাখবো, যাতে করে সূত্রের ক্ষেত্রে যদি মানগুলো আমাকে বের করতে বলে আমি ইজিলি আসলে বের করতে পারি। সো সর্বশেষে কি আছে? সর্বশেষে আছে হচ্ছে পিরামিড। সো পিরামিডের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, পিরামিড, এখন খেয়াল করো, তোমাদের জন্য আমি একটা পিরামিড বানিয়ে নিয়ে এসেছি, কাগজে তৈরি ছোট্ট একটা পিরামিড। আচ্ছা, এই পিরামিডের ক্ষেত্রে এই যে ভূমিটা থাকবে, এর ভূমিটা ত্রিভুজাকার হতে পারে, চতুর্ভুজাকার হতে পারে, ষড়ভুজাকার হতে পারে, পঞ্চভুজাকার হতে পারে। তার মানে এর ভূমি যা খুশি তাই হোক না কেন, ঠিক আছে, কিন্তু এর শীর্ষবিন্দু অর্থাৎ উপরে বিন্দু একটাই থাকবে এবং এর আশেপাশে যে তল থাকবে সবগুলো কি হবে? সবগুলো ত্রিভুজাকার হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? পিরামিড বলবো। নরমালি মিশরে আমরা যে পিরামিড গুলো দেখি সেগুলো হচ্ছে এই চতুর্ভুজাকার অর্থাৎ বর্গাকার শেপের একটা পিরামিড থাকে, যার শীর্ষবিন্দু একটা থাকে, বাকি তলগুলো কি হয়? বাকি তলগুলো হচ্ছে ত্রিভুজাকৃতির হয়। সো আমরা চাচ্ছি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বের করার জন্য। সো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, এটার সূত্র কি হবে? খেয়াল করো, আমার এটা যে প্রিজম ছিল, নিচে যে ভূমির ক্ষেত্রফল থাকবে, ভূমির ক্ষেত্রফলের সাথে কি প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কি যোগ করে দিব, তাহলে আমি কি পাবো? তাহলে পাবো হচ্ছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল প্লাস কি করব? হাফ ইন্টু ভূমির যে পরিসীমা থাকবে, ভূমির পরিসীমার সাথে তুমি যদি উচ্চতাটা গুণ করো তাহলে কি পেয়ে যাবে? পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। কেননা খেয়াল করে এখানে হাফ, এটা যে কেন নিলাম, আমরা কেন নিয়েছি? বলেছি যে তলগুলো কি ত্রিভুজাকৃতির হবে। সো এটা হচ্ছে আমার পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। যেই ক্ষেত্রে তুমি তোমার উচ্চতাটা যেটা কাউন্ট করবে, এই যে উচ্চতা, এই উচ্চতা হবে হচ্ছে মূলত এল। এল মানে কি? হেলানো যে উচ্চতা। খেয়াল করো, এই যে তলটা রয়েছে, এই যে ধার, এটা কি হেলানো না? অর্থাৎ এই পুরোটা যদি আমি ক্ষেত্রফল কাউন্ট করতে চাই, আমার তো এই যে তলটা রয়েছে, হেলানো যে উচ্চতাটা রয়েছে, সেটাও তো আমাকে কাউন্ট করতে হবে, তাই না? সো এইটা হচ্ছে আমার মূলত কি? হেলানো উচ্চতা, হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এবার আসো, আমরা চাচ্ছি যে পিরামিডের আয়তনটা বের করতে। পিরামিডের আয়তন কি হবে? পিরামিডের আয়তন হবে, খেয়াল করো, পিরামিডের সাথে কিন্তু কোণকের হালকা একটু রিলেশন রয়েছে, তাই না? যদি একটু ভালো করে চিন্তা করো, কারণ এটার যদি আমি অন্তবৃত্ত অঙ্কন করি তবে এই ক্ষেত্রে এর ব্যাসার্ধ পাবো এবং এটার যে উচ্চতাটা আছে সেটাও আমি পাবো। সো এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 1/3 ইন্টু ভূমির যে ভূমির যে ক্ষেত্রফলটা থাকবে সেটা কাউন্ট হবে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু কি? উচ্চতা থাকবে। তাহলে আমরা কি করতে পারবো? পিরামিডের আয়তনটা নির্ণয় করতে পারবো। খেয়াল করো, আমরা আজকের ক্লাসে কি কি জিনিস দেখলাম? আমরা দেখলাম আয়তাকার ঘনবস্তু, ঘনক, সমবৃত্তভূমিক, সিলিন্ডার, কোনক, গোলক, প্রিজম, পিরামিড, সবগুলোর কিন্তু একটা একটা করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করে ফেলেছি। তো আশা করছি যে আজকের এই লাইভ ক্লাসটার পর তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ঘন জ্যামিতি নিয়ে আর কোনো টেনশন কাজ করবে না। জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে সূত্রগুলো খুব ভালো করে মাথায় রাখো, কোনটাকে কি বলে সেটা জানো, তাহলে খুব সহজে কিন্তু সূত্রগুলো ব্যবহার করে তুমি বিভিন্ন গাণিতিক সমস্যা কিন্তু সমাধান করতে পারবে। তো আজকে আমরা ক্লাসে একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। তো এতক্ষণ তোমরা যারা শেয়ার করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমাদের সাথে ছিলে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় টেনিস স্কুলের সাথেই থাকবে। তো একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করে থাকো যে আপু লাইভ ক্লাসটা যে হচ্ছে নোটিফিকেশন পাচ্ছি না, কিভাবে পাবো, কোথায় পাবো? কোনো কিছু দরকার নেই, জাস্ট কি করবে, রাইট টাইমে তোমরা 10 মিনিট স্কুলের পেজে চলে যাবে, পেজে গেলেই তোমরা আমাদের লাইভ ক্লাসটি দেখতে পাবে। এছাড়াও যদি কেউ মিস করে থাকো আমাদের এই লাইভ ক্লাসটি, তোমরা কি করবে, খুব ইজিলি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যে লাইভ ক্লাস যে অপশনটি রয়েছে সেটাতে গেলে যদি তোমার রিকোয়ার্ড যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের টপিক যদি তুমি সার্চ দাও পেয়ে যাবে। এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ফলো নামে একটা অপশন থাকবে, তোমার স্ক্রিনে শো করবে। তুমি যদি এই ফলো বাটনে ক্লিক করো
তাহলে এরপর থেকে যত ধরনের লাইভ ক্লাস হবে সবগুলোর নোটিফিকেশন কিন্তু তুমি পাবে। এরপর থেকে আমি আশা করব তোমাদের কারো কাছ থেকে এই কথাটা না শোনার জন্য যে আপু লাইভ ক্লাস হলো নোটিফিকেশন তো পেলাম না। তো তার জন্য কি করতে হবে, ফলো বাটনে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিক্যালি নোটিফিকেশন তোমার অ্যাকাউন্টে চলে যাবে। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে, ম্যাথ করলে, অনেক অনেক ধন্যবাদ। যারা এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আশা করছি স্থানাঙ্ক জ্যামিতি এবং ঘন জ্যামিতি নিয়ে আর কোনো তোমাদের পেইন থাকছে না। তোমাদের সবার জন্য হচ্ছে বেস্ট উইশেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সবার শেষে বলবো 10 মিনিট স্কুলের সাথে থাকবে, নেভার স্টপ লার্নিং। থ্যাংক ইউ এভরিওয়ান।